আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ আগামী ফেব্রুয়ারিতে, এই গণতান্ত্রিক উত্তরণ এবং তৎপরবর্তী সময়ে এর সম্ভাবনা, চ্যালেঞ্জ, সেই বিষয়ে আমার টেক আমি বলতে চাচ্ছি। সত্যিকার অর্থে আমার কথা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশ, আমি মনে করি যে সম্ভবত 1971 সালের পরে একটা গুরুতর ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করছে, এবং এর প্রেক্ষাপট আমরা সবাই জানি যে আমরা একটা দীর্ঘ 15 বছরের একটা কর্তৃত্ববাদী, অনেকে ফ্যাসিস্ট শাসন বলে, ফ্যাসিস্ট শাসনের থেকে মুক্ত হয়েছি। এবং সত্যিকার অর্থে ছাত্র জনতার যে বিপুল মানে অংশগ্রহণে, মানে আমাদের জীবদ্দশায় তো আমরা অভ্যুত্থান দেখবো, এরকম একটা গণ অভ্যুত্থান, মানে আমি তো মনে করি যে এই ভূমিতে সবচেয়ে বড় গণ অভ্যুত্থানটাই ঘটেছে 5ই আগস্টে। কিন্তু যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, সেই জায়গা থেকে আমরা বোধ করি সবাই একমত হব যে আমরা অনেক দূরে এখন অবস্থান করছি। তবে আশার কথা যে আমাদের এখানে একটা গণতান্ত্রিক উত্তরণ শুরু হয়েছে, গতকাল তফসিল ঘোষণা হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের জাতির একটা গুরুত্বপূর্ণ একটা পর্ব বা ইতিহাসের একটা পর্ব আমরা পার করছি। এবং আমাদের একটা খুব মানে সুখ্যাতি না, একটা খারাপ খ্যাতি আছে যে আমরা এই ছোট্ট মাত্র 56,000 বর্গ মাইল এলাকায় আমরা কিন্তু বাঙালিরা গণ অভ্যুত্থানে বেশ পটু, এবং তিনবার এখানে গণ অভ্যুত্থান করা, এটা বিশ্ব ইতিহাসে মানে বিরল ঘটনা। কিন্তু সেই গণ অভ্যুত্থানের যে চেতনা নিয়ে আমরা দাঁড়াই, সেই চেতনার পরে আমরা ধরে রাখতে পারি না, এটা আমাদের আবার মানে খারাপ একটা ইয়ে। তো সেই জায়গা থেকে এই নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনে ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে এখানে আমরা তো নির্বাচক মণ্ডলী, নির্বাচনে যারা দাঁড়ায়, প্রার্থী, রাজনৈতিক দল, এগুলো তো উপরে দেখি, কিন্তু এর ভিতরে নানান পক্ষের খেলাধুলার বিষয় এখানে আছে, ঠিক আছে। এখন ইতিবাচক দিক যেটা, সেটা হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে আমরা যে একটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতা থেকে আমরা দূরে চলে গিয়েছিলাম, এবং আমরা আমাদের সমাজে অব্যাহত যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো মিটিগেশনের যে একটা লিগ্যাল এবং প্রচলিত গণতান্ত্রিক যে পন্থা, সেটা যে আমরা হারিয়ে ফেলেছি, সেটা আমরা ফিরে পেয়েছি। এবং আপনারা যে লক্ষ্য করবেন যে আওয়ামী লীগের গত 15 বছরে তাদের রাষ্ট্র সংস্কার দর্শন কি ছিল, যে ভোট ছাড়া ডাকাতির এই বন্দোবস্ত চলবে, আর কোনো বন্দোবস্ত নাই। কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু আমরা অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারছি। আমরা এখানে আমাদের স্বাস্থ্য কী হবে, শিক্ষা কী হবে, আমাদের কালচার কী হবে, এটা আমরা কিন্তু এখন করতে পারছি। এটা কিন্তু আগে কিন্তু এটা ছিল না, জাস্ট ক্ষমতা কীভাবে হস্তান্তর হবে এটা নিয়ে আমরা সবসময় আমাদেরকে সময় কাটাতে হয়েছে। সেই জায়গা থেকে এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু বিপদের দিকটা হচ্ছে যে আমার নিজস্ব ধারণা, সেটা হচ্ছে যে আমরা জানি যে 5ই আগস্টের পরে অনেকগুলো নতুন নতুন রাজনৈতিক দল হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এগুলো রাজনৈতিক দল হয়েছে একটা ক্যাম্প অফ পলিটিক্সের, আচ্ছা, রাইট, ফার রাইট, রাইট উইং, কিন্তু এখানে সেন্টার লেফট তারা কিন্তু দুর্বল হয়ে গেছে এদের আগ্রাসী একটা ইয়ের কারণে। এটা স্বাভাবিক, কারণ তাদেরকে 15 বছরে ব্যাপকভাবে সাপ্রেস করা হয়েছে, যার ফলে তারা সম্ভবত ইতিহাসের সেরা পর্ব পার করছে আমাদের রাইট উইং পলিটিক্স। তো এই জায়গায় মানে আমার ডান দিকে ভরপুর, কিন্তু বাম দিকটা যদি শূন্য থাকে, তাহলে কিন্তু যে পলিটিক্যাল যে একটা ভ্যাকুয়াম, ওটা আমরা যতই কসমেটিক্যালি আমরা দেখাই যে সত্যি অর্থে মাঠের বাস্তবতা কিন্তু আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, এখানে জামায়াত ইসলামী একটা বড় পলিটিক্যাল ফ্রন্ট পার্টি হিসেবে শক্তি হিসেবে উঠে আসতেছে, কিন্তু মানে আওয়ামী লীগের জায়গা, কারণ আওয়ামী লীগ কিন্তু 3-4 পুরুষ ধরে অনেকে আওয়ামী লীগ করে, ঠিক আছে। তো সেই জায়গাটাকে, এই যে একটা বিপুল জনগোষ্ঠী, একে পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে কিভাবে আনা যায়, সেইটা আমাদের আলোচনায় এখন পর্যন্ত অনুপস্থিত আছে, এবং তাদেরকে এই মূল ধারায় নিয়ে আসার বিষয়টা আগামী দিনের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর নির্বাচনে এখন পর্যন্ত মানে বড় পলিটিক্যাল পার্টি হিসেবে, সেন্ট্রিক পার্টি হিসেবে বিএনপি মানে গণঅভ্যুত্থানের তৎপরবর্তী সময় পরেই সে যে জনপ্রত্যাশা তৈরি করেছিল, তার প্রতি যে জনপ্রত্যাশা ছিল, নানা বিতর্কিত কর্মকাণ্ড কারণে সেই জায়গা থেকে কিন্তু সেই আসার জায়গাটা এখন আর নাই। সুতরাং এখানে যদি একটা রাইট উইং পলিটিক্সের মানে উত্থান ঘটে, আমি মনে করি যদি তারা যদি ক্ষমতায় চলে আসে, তাহলে সেটার প্রভাব কি হবে সেটা নিয়েও আমাদের চিন্তা করা দরকার আছে। এবং
আমি মনে করি যে এই পর্যন্ত ঠিক আছে যে একটা পলিটিক্যাল স্পেকট্রামে আমরা অনেকেই এটা জানি না, গভর্নমেন্টের চেয়ে কিন্তু অপোজিশন পার্টি মোর ইম্পর্টেন্ট। কারণ গভর্নমেন্ট কিন্তু আমাদের কথা বলবে না। আমরা জানি যে এই বিএনপি অপোজিশনে যখন ছিল, তার যে ভাষা, তার যে দেহভঙ্গি, এখন কি সেই দেহভঙ্গি আছে? নাই। তারা ধরে নিয়েছে যে আমরা মানে পার্টি ওয়েটিং ইন পাওয়ার, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের কথা কিন্তু বলে অপোজিশন পার্টি। এবং হাসিনা যে ফ্যাসিস্ট হতে পেরেছিল, হাসিনা নিঃসন্দেহে একটা গণতান্ত্রিক নেত্রী ছিল, তারপর থেকে তার যে ম্যানিফেস্টেশন, যে সে একটা ফ্যাসিস্ট চরিত্র লাভ করলো, এবং সম্ভবত লক্ষণ সেনের পর এরকম একটা পলায়ন পর একটা ব্যাপার, এটা কিন্তু আগে ঘটে নাই। এটা কিন্তু আওয়ামী লীগের ওটা বোঝে না। আওয়ামী লীগের ওরা বুঝতেই চায় না যে কত বড় একটা মানে একটা ব্লান্ডার সে করেছে, এটা কিন্তু তারা বুঝতে পারে না। তো সেই জায়গা থেকে আমাদের কথা কিন্তু অপোজিশন পার্টি বলবে। তো সেই জায়গায় আমি মনে করি যে জামাতের এই যে জামাত আর বিএনপির যে, আমি এটাকে অর্গানিক মানে অপোজিশনই বলবো। মানে এখন যেটা হচ্ছে অনেকটা আওয়ামী লীগ বিএনপির মতোই, কিন্তু জামাত যদি একটা ফর্মিডেবল অপোজিশন হিসেবে যদি ইমার্জ করে, সেটা কিন্তু ফর দ্য শর্ট টার্ম কিন্তু সেটা গণতন্ত্রের জন্য ভালো। কিন্তু জামাত এবং এই ফার রাইট বা রাইট উইং পলিটিক্স, তাদের বিভিন্ন বিষয় নিয়ে কিছু ধোঁয়াশা আছে। সেটা হচ্ছে যে তারা একবার বলছে যে আমরা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা করবো, আবার আমরা শরিয়া কায়েম করবো। শরিয়া আর কিন্তু ডেমোক্রেসি কিন্তু একসাথে কিন্তু চলে না। কারণ আমরা একটা জিনিস আমাদের সবাই লক্ষ্য করতে পারি, আমরা ভুলে যাই বারবার। সেটা হচ্ছে আমাদের 69 বলেন, আমাদের 71 বলেন, আমাদের 90 বলেন, 24 বলেন, কয়েক মানে নট এ সিঙ্গেল প্রেসিডেন্ট নাই যে সেখানে ছাত্র জনতা বলছে যে আমরা শরিয়া চাই বা আমরা ইসলামিক রাষ্ট্র চাই। সবাই কিন্তু একটা লিবারাল ডেমোক্রেসির জন্য কিন্তু সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। সুতরাং এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো সেই জায়গা থেকে এই যে তাদের এই ধোঁয়াশাপূর্ণ অবস্থানটা কিন্তু আমার মনে হয় যে ক্লিয়ার করা উচিত। এবং এটা যদি ক্লিয়ার না করে তারা যদি পলিটিক্যাল পাওয়ার যদি তারা হোল্ড করে, তাহলে সেটা কিন্তু আমাদের দেশের জন্য দীর্ঘমেয়াদে ভালো হবে না। কারণ আমরা কিন্তু এখানে একটা বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র, সম্প্রসারণবাদী রাষ্ট্র, আঞ্চলিক একটা বড় শক্তি ভারতের অনেকটা কোরের ভিতরে থাকি। এবং সেখানে কিন্তু আমাদের সবারই জানা উচিত ওখানে কিন্তু আমাদের এখানকার এই রাজনীতির রসদ মাল মশলা কিন্তু ওখানে তৈরি হয়। কেন? কারণ ওখানে কিন্তু শুধু একটা জাতিবাদী ফ্যাসিস্ট দল না, একটা বর্ণবাদী একটা রাজনৈতিক শক্তি কিন্তু ওখানে দিল্লিতে বসে আছে। এবং তারা কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু এরকম একটা ফার রাইট একটা হোক সেটা কিন্তু চায় না। তবে একটা আশার কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে আমাদের রাজনৈতিক মানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যতই তারা বলুক যে তারা শরিয়া চায়, তারা কিন্তু অফিসিয়ালি এটা বলে নাই। এটা কিন্তু আশার কথা। তারা এটা আমি এটাকে পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখি। কারণ তারা সংস্কার কমিশনের আলোচনায় কোনো পলিটিক্যাল এই ইসলামিক পার্টি কিন্তু এটা বলেনি। তো সেটা একটা আশার জায়গা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আগামী নির্বাচন যেটা হচ্ছে সম্ভবত, আর মনে হয় কোনো ইয়ে নাই, কোনো রিজার্ভেশন আমাদের থাকা উচিত না। এবং ডক্টর ইউনূস নানা সমালোচনা তার থাকতে পারে, কিন্তু তিনি গ্লোবাল ফিগার হিসেবে যেভাবে জাতির কাছে প্লেস করেছিলেন, তো সেই জায়গা থেকে ইলেকশনটা হচ্ছে। এবং এই ইলেকশন যদি এখানে একটা ব্যাপার আছে, এই ইলেকশনে কে জিতবে কে হারবে সেটা কিন্তু বড় কথা না। এই ইলেকশন যদি মানে ডাকসু ইলেকশন, চাকসু ইলেকশনের মতো, এখানে যদি এখানে মেজর ফ্যাক্টর হবে হচ্ছে টার্ন আউট যদি 70 আপ না হয়, তাহলে কিন্তু এই ইলেকশনটা মানে আওয়ামী লীগ ছাড়া যে এখানে একটা ডেমোক্রেটিক ফাংশন, যে এখানে ডেমোক্রেটিক ট্রানজিশন যে ফাংশনেবল, সেটা কিন্তু অনেক পক্ষকেই বোঝানো কষ্টসাধ্য হয়ে যেতে পারে। তো সেজন্য আমার একটা ধারণা যে টার্ন আউট 75% হবে। কারণ মানুষ কিন্তু যদি মিনিমাম যদি থাকে মানে ভোট দেওয়ার পরিবেশটা থাকে, যদিও মাঠের পরিস্থিতি খুবই খারাপ, ছোট দলগুলোকে বিএনপি কিন্তু ডমিনেট করতে চাচ্ছে এবং এটা বোধ করে আরো বাড়বে। এখানে কিন্তু ইলেকশন কমিশনের একটা আপার হ্যান্ড নিতে হবে। এইটা যদি থাকে তাহলে আমি মনে করি 75% ভোট টার্ন আউট অসম্ভব না। আর শেষ কথা যেটা বলবো যে এখানে কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগ এবং ভারত তাদের ছাড়া এখানে একটা পলিটিক্যাল ট্রানজিশন পিসফুলি হোক বা ফাংশন করে এটা চায় না। মানে ফাইনাল লিবারাল ডেমোক্রেসিকে যদি এখানে এস্টাবলিশ করা যায়, তাহলে কিন্তু তাদের উপর কিন্তু বড় একটা চপেটাঘাত হয়। কিন্তু এখানে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো বুঝতেছে কিনা, বিশেষ করে ইসলামপন্থীদের বোঝা উচিত। কারণ তারা কিন্তু নানা যেসব তৎপরতা দেখা যাচ্ছে তারা কিন্তু একটা মানে জালিম থেকে মুসলিমের ভূমিকা অবতীর্ণ হতেছে। এটা হওয়া উচিত না। কারণ তাদের একটা জিনিস বোঝা উচিত যে যদি মুরসি আসে তাহলে সিসি কিন্তু আসবেই, এই বাস্তবতা কিন্তু তাদের বোঝা উচিত। তো সেই জায়গা থেকে
আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত ভালো হবে এবং হাই টার্ন আউট থাকবে। যেই জিতুক অভ্যুত্থানপন্থী বাংলাদেশপন্থী দল হিসেবে আমাদেরকে সেটা স্বাগত জানাতে হবে। আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শয়তান অনেক ভালো অগণতান্ত্রিক ফেরেশতার থেকে, ঠিক আছে? গণতান্ত্রিকভাবে, কারণ গণতন্ত্র যদি এখানে ফাইনালি করে, তাহলে আমাদের সমাজের যে কৃত্রিম অস্থিরতা যেগুলো দেখা যাচ্ছে, যে দ্বন্দ্বগুলো, অনেকাংশে এটা মিটিগেট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দিবু ভাই মনে হয়